থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা, সেনা নিহতের জবাবে রয়্যাল থাই আর্মির পাল্টা বিমান হামলা, 4 জনের প্রাণহানির দাবি নমপেনের। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইসরায়েলের হামলা, নিহত 6 ফিলিস্তিনি, আহত অন্তত 17। উপত্যকায় মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জাতিসংঘের। সিরিয়ায় আসাদ সরকার পতনের 1 বছর, দামেস্কে হাজারো মানুষের উচ্ছ্বাস, দেশ পুনর্গঠনের অঙ্গীকার, পররাষ্ট্রনীতিতে সফল সারা প্রশাসন, দাবি বিশ্লেষকদের। ইউক্রেনে রুশ হামলায় নিহত 4, জেলেনস্কির আচরণে হতাশ ট্রাম্প, রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ, দাবি হাঙ্গেরির প্রধানমন্ত্রীর। এবং অস্ট্রেলিয়ায় কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্তে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, স্বাধীনতায় হস্তক্ষেপ দাবি তরুণদের একাংশের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত বিরোধ ঘিরে আবার উত্তেজনা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি হামলার অভিযোগ করছে দুদেশ। স্থানীয় সময় সোমবার কম্বোডিয়ার গোলাবর্ষণে থাই সেনা নিহতের দাবি করে দেশটিতে বিমান হামলা চালিয়েছে রয়্যাল থাই আর্মি। এর মধ্যে সীমান্ত থেকে প্রায় 70% বেসামরিক লোককে সরিয়ে নিয়েছে দেশটি। থাইল্যান্ডের হামলায় 4 জনের প্রাণহানির দাবি করেছে নমপেন। দুপক্ষের মধ্যে চলমান উত্তেজনা ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনিশ্চয়তায় ফেলছে বলছেন বিশ্লেষকরা। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যকার বহুদিনের সীমান্ত বিরোধ আবারও রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। নতুন করে শুরু হওয়া সংঘর্ষ কেন্দ্র করে পরস্পরের উপর দোষ চাপাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী দেশ। কম্বোডিয়ার হামলায় থাই সেনা নিহতের দাবি করে দেশটিতে বিমান হামলা চালিয়েছে রয়্যাল থাই আর্মি। থাইল্যান্ডের এক সামরিক কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, স্থানীয় সময় সোমবার ভোররাতে সীমান্ত লক্ষ্য করে আগে গোলাবর্ষণ শুরু করে কম্বোডিয়া। অতর্কিত ওই হামলায় হতাহতের ঘটনার জবাব দেয় থাই সেনারা। সংঘাতের জেরে আবারও 2 দেশের সীমান্ত এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়তে শুরু করেছে। থাই কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে সেখানকার প্রায় 70% বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। তবে থাইল্যান্ডে প্রথমে হামলা চালানোর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে কম্বোডিয়া। সোমবার স্থানীয় সময় ভোর 5টায় থাইল্যান্ডই প্রথম প্রেয়াহ বিহিয়ার ও অদ্দার মিঞ্চে প্রদেশে হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটি। এ সময় থাইল্যান্ডের 2 দফা হামলার পরও পাল্টা হামলা চালানো হয়নি বলে জানানো হয়। দুদেশের মধ্যে নতুন করে সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানান তিনি। এর আগে গত জুলাই মাসে 2 দেশের মধ্যে 5 দিনের সীমান্ত যুদ্ধে 48 জন নিহত হন। উত্তেজনা নিরসনে ট্রাম্পের মধ্যস্থতায় একটি প্রাথমিক যুদ্ধবিরতি হয়। নতুন করে এই উত্তেজনা 2 দেশের সীমান্ত সংঘাতকে আবারও উস্কে দিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 17 জন। অক্টোবর থেকে হামলায় 373 জন মারা গেছেন। এছাড়াও 970 জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ বলছে, যত দ্রুত শান্তি সম্মেলন হবে তত দ্রুত গাজার মানুষদের সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এদিকে 2 বছরের বিরতির পর ক্রিসমাস ট্রি আলোকিত করেছে ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর বেথলেহেম। গাজায় থামছেই না ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা। দখলকৃত পূর্ব জেরুজালেমের উত্তর পূর্ব মুখামাস শহরের কাছে ফিলিস্তিনিদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দখলদার বাহিনী। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় শহরের প্রধান সড়কে এই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষ তৎপর। জেরুজালেমের প্রশাসন জানায়, এমন হামলার ঘটনা বেড়েছে, যা ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। এদিকে ইসরায়েল গাজা থেকে 5 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছেন। তাদের গাজায় কেন্দ্রীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বলছেন, যুদ্ধবিরতির মধ্যেও নিরাপত্তার অবনতি এবং অব্যাহত মামলা এখনও উদ্বেগের কারণ। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রধান আলেকজান্ডার ডিক্রু বলেছেন, গাজা পুনর্গঠন ও সহায়তার ক্ষেত্রে চিকিৎসা সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সংক্রমণ রোগ প্রতিরোধে দ্রুত চিকিৎসা সহায়তা জরুরি। এছাড়াও ধ্বংসস্তূপ সরানো জরুরি, নইলে পুনর্গঠন সম্ভব হবে না। ডিক্রু আরও বলেন, তহবিল বিভিন্ন উৎস থেকে আসতে পারে। যত দ্রুত শান্তি সম্মেলন হবে তত দ্রুত গাজার মানুষদের সহায়তা পৌঁছানো সম্ভব হবে।
এদিকে 2 বছরের বিরতির পর ফিলিস্তিনিদের পশ্চিম তীরের শহর বেথলেহেমের ক্রিসমাস ট্রি আলোকিত করা হয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যা এবং দখলকৃত পশ্চিম তীরে হামলায় ফিলিস্তিনিরা আগের বছরগুলোতে বড়দিন উদযাপন করতে পারেননি। বেথলেহেমের বাসিন্দাদের আশা, ক্রিসমাস ঘিরে শহরে পর্যটক ফিরিয়ে আনার মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে। শিউলি রোজা, সময় সংবাদ। দেশের খবর, নির্বাচন কমিশনে ব্রিফ করছেন ইসি সচিব, সরাসরি যাচ্ছে সেখানে। যার যতটুকু করার সুযোগ আছে সেটা করবে। রিটার্নিং কর্মকর্তা সব ওনাদেরই করা হচ্ছে, রিটার্নিং কর্মকর্তা হতে চান 64টি জেলাতেই। আপনারা জেনে থাকবেন, সেটা আপনার ব্যাপার, আমার জানা নেই। ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁয়ে। সিরিয়ায় আসাদ সরকার পতনের 1 বছর আজ। দেশটিতে নিরাপত্তা, রাজনীতি সহ বেশ কিছু ক্ষেত্রে সফলতা এসেছে বলে দাবি করেছেন পর্যবেক্ষকরা। নাটকীয়ভাবে পাল্টে গেছে পররাষ্ট্রনীতিও। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিধ্বস্ত দেশটি এখনও গভীর সংকটে রয়েছে। দারিদ্র্যের কষাঘাতে আটকা মানুষের জীবন। পুনর্গঠনে দরকার 250 থেকে 400 বিলিয়ন ডলার। এদিকে সন্ত্রাসমুক্ত সিরিয়া গড়তে দামেস্কের পাশে থাকতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আসাদ সরকারের পতনের 1 বছর পূর্তিতে আনন্দে মেতে ওঠে সিরিয়াবাসী। দামেস্কের উমাইদ চত্বরে পতাকা হাতে আনন্দ উল্লাস করে সব বয়সী মানুষ। গেল 1 বছরে সিরিয়ায় বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। পর্যবেক্ষকরা বলছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নিরাপত্তা, রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এসেছে। নাটকীয়ভাবে বদলে গেছে পররাষ্ট্রনীতি, যার সবচেয়ে বড় উদাহরণ অন্তর্বর্তী সরকার প্রধান সারার যুক্তরাষ্ট্র সফর। কানাডাও সম্প্রতি সন্ত্রাসী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দিয়েছে। দামেস্কে দূতাবাস খুলছে বিভিন্ন দেশ। সিরিয়াকে স্থিতিশীল সন্ত্রাসমুক্ত গড়ে তুলতে সারা প্রশাসনের নানা উদ্যোগ বিশ্বমঞ্চে নজর কাটছে। সিরিয়ার জনগণের সাহস আর প্রতিরোধের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশটির পাশে থাকতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। যদিও গভীর সংকটের কথাও বলছেন কেউ কেউ। পর্যবেক্ষকদের মতে, কুর্দি ও দ্রুজ গোষ্ঠীর সঙ্গে সারা সরকারের সংঘর্ষ অব্যাহত আছে। যুদ্ধাপরাধী ও নিখোঁজদের খোঁজে গঠিত কমিশনের কাজ এগোলেও কেন্দ্রীয় সমর্থনের অভাবে গতি কম। এছাড়া ধ্বংসস্তূপ, বিদ্যুৎ ও পানি সংকটে জর্জরিত লাখ লাখ সিরিয়াবাসী। হাসপাতাল, স্কুলগুলোর অবস্থা শোচনীয়। পরিসংখ্যান বলছে, দেশটি পুনর্গঠনে দরকার 250 থেকে 400 বিলিয়ন ডলার। এর মধ্যেই স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, কিছু অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে, পুনর্নির্মাণ হয়েছে 123টি স্কুল। কিন্তু বেকারত্ব ও দারিদ্র্য এখনও চরমে। সব মিলিয়ে সিরিয়া দাঁড়িয়ে আছে এক জটিল সন্ধিক্ষণে। গত বছর 8 ডিসেম্বর বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ 54 বছর ধরে আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স ও এইচবিও কেনার ঘোষণায় উদ্বেগ ট্রাম্পের। একচেটিয়া আধিপত্য বৃদ্ধির শঙ্কা, চুক্তি অনুমোদনে জড়িত থাকার ঘোষণা। ইউক্রেনে রুশ হামলায় 4 জন নিহত হয়েছেন। জেলেনস্কির আচরণ নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। 33 পৃষ্ঠার এই নথির বেশিরভাগ রাশিয়ার কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছে মস্কো। তবে নথিতে ইউরোপের সভ্যতা বিলুপ্তির মুখে উল্লেখ করার সমালোচনা করেছে ইইউ। আবারও ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার দেশটির অবকাঠামো, জ্বালানি স্থাপনা এবং ড্রোন প্রস্তুতকারক কেন্দ্রসহ একাধিক স্থানে দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহার করে হামলা চালায় মস্কো। এতে হতাহত হয়েছেন কয়েকজন। এদিকে যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে, 33 পৃষ্ঠার এই নথির অনেক দিকই রাশিয়ার কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্থানীয় সময় রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসে প্রকাশিত এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নিরাপত্তা কৌশলকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। বিদেশি প্রভাব মোকাবেলা, অভিবাসন বন্ধ করা এবং ইউরোপীয় ইউনিয়নের কথিত সেন্সরশিপ নীতির বিরোধিতা, এসব বিষয়কে নতুন কৌশলে অগ্রাধিকার দেয়া হয়েছে। এছাড়া ইউরোপের কিছু দেশে জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলোর প্রভাব বৃদ্ধির প্রশংসা করা হয়েছে।
কৌশলপত্রে রাশিয়াকে ঘিরে তুলনামূলক নরম ভাষা ব্যবহার করা হয়েছে বলে উদ্বেগ জানায় ইউরোপীয় ইউনিয়ন। তাদের আশঙ্কা, এতে ইউক্রেন যুদ্ধের প্রশ্নে মস্কোর ওপর পশ্চিমাদের চাপ দুর্বল হয়ে যেতে পারে। নথিতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যাহত করতে ইইউ ভূমিকা রাখছে। পাশাপাশি বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা ফিরিয়ে আনা ইউরোপের সামগ্রিক অর্থনীতিকে স্থিতিশীল করতে পারে। এদিকে রোববার কাতারের দোহায় এক সম্মেলনে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেন, কিয়েভকে সহায়তা করা থেকে সরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে ট্রাম্প জুনিয়র বলেন, ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত ধনীরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধকে দীর্ঘায়িত করছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। যুদ্ধবিরোধী এক সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, 2030 সালের মধ্যেই রাশিয়ার সঙ্গে পূর্ণমাত্রার সংঘাতে প্রস্তুত হতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন। তবে সংঘাত নয়, হাঙ্গেরি শান্তি চায় বলে মন্তব্য তার। অরবান বলেন, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা থেকে শুরু করে আর্থিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টি করার মতো ধাপ সাধারণত যুদ্ধের আগে দেখা যায়। এসব ধাপ ইউরোপ এরই মধ্যে পার করেছে। এর আগে সার্বিয়ার প্রেসিডেন্ট ও জার্মান প্রতিরক্ষা মন্ত্রীও রাশিয়া ইউরোপ সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেন। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইইউ বা ন্যাটোর সঙ্গে যুদ্ধের পরিকল্পনা নেই মস্কোর। তবে পশ্চিমারা আক্রমণ করলে কড়া জবাবের হুঁশিয়ারিও ছিল তার কণ্ঠে। অস্ট্রেলিয়া 16 বছরের নিচের কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার খবর ছড়াতেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের তরুণরা। ইউরোপ, এশিয়া, আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের তরুণদের অনেকে এই নিষেধাজ্ঞাকে গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিলেও কেউ কেউ এটিকে দেখছেন স্বাধীনতার হস্তক্ষেপ হিসেবে। আবার অনেকে বলছেন, নিষিদ্ধ নয়, নিয়ন্ত্রণই হতে পারে যথাযথ সমাধান। 10 ডিসেম্বর থেকে 16 বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে কিশোরদের মধ্যে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া। ইউরোপে জার্মান তরুণরা সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞাকে একটু অতিরিক্ত বলে আখ্যা দিয়েছে। তবে তারা মনে করে কিছুদিনের বিরতি অনেকের জন্য উপকারী হতে পারে। একই সঙ্গে ইনফ্লুয়েন্সারদের ক্ষতির সংখ্যাও তুলে ধরেছে তারা। বেলজিয়ামের অনেকে মনে করেন, অপ্রাপ্তবয়স্কদের পর্নোগ্রাফি ও অপব্যবহার থেকে রক্ষা করতে নিয়ন্ত্রণ প্রয়োজন। তবে পুরো নিষেধাজ্ঞা স্বাধীনতায় হস্তক্ষেপ। এশিয়া ও মধ্যপ্রাচ্যের তরুণদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভারতের কিশোরদের অনেকে মনে করে, সোশ্যাল মিডিয়া একদিকে তরুণ উদ্যোক্তা তৈরির সুযোগ দিচ্ছে, অন্যদিকে গুজব ভিত্তিক কন্টেন্টের ঝুঁকিও বাড়ছে। কাতারের তরুণরা বলছে, সোশ্যাল মিডিয়া তাদের পারিবারিক যোগাযোগের বড় মাধ্যম, তাই নিষেধাজ্ঞা দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলতে পারে। আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ার কিশোররা বলছে, সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিলে জেনজি আরও বিদ্রোহী হয়ে উঠবে। সামাজিক মাধ্যমকে তারা জন্মসঙ্গী বলে উল্লেখ করে। দক্ষিণ আফ্রিকার তরুণরা সতর্ক করে জানান, নিষেধাজ্ঞা সৃজনশীলতা কমিয়ে দেবে, কারণ অনেকেই অনলাইন কন্টেন্ট দেখে গেম ডিজাইন বা কোডিংয়ে আগ্রহী হয়। অস্ট্রেলিয়ার নতুন সিদ্ধান্ত কেন্দ্র করে বিশ্বজুড়ে তরুণদের প্রতিক্রিয়া এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সোশ্যাল মিডিয়া নির্ভর আজকের প্রজন্মের সামনে ভবিষ্যৎ কী অপেক্ষা করছে, সেটি এখন দেখার বিষয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলাসন সাইদু। স্থানীয় সময় রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোরের দিকে সেনাদের একটি ছোট দল দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিদ্রোহ শুরু করে। তবে সেনাবাহিনীর নেতৃত্ব ও অনুগত সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তাদের দ্রুত পদক্ষেপের কারণেই এই অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে জানান সাইদু। সরকারের পক্ষ থেকে জনগণকে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে হঠাৎ উপস্থিত হয় একদল সেনা। নিজেদের মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন বলে পরিচয় দেন তারা। জানান, সরকারের সব প্রতিষ্ঠান ভেঙে দিয়ে প্রেসিডেন্ট পাত্রিস তালোকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জাপানের টোকিওতে বর্ণিল আতশবাজির মনোমুগ্ধকর প্রদর্শনী উপভোগ করলেন স্থানীয় সহ পর্যটকরা। আয়োজন ঘিরে জমজমাট রেস্টুরেন্ট ব্যবসা।
জাপানি বিমান উড়ে যাওয়ার সময় চীনা যুদ্ধ বিমানের বিরুদ্ধে রেডার লক করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। পাশাপাশি ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। জাপান কর্তৃপক্ষ জানায়, বিতর্কিত দক্ষিণ উপকূলে চীনা Z-15 যুদ্ধবিমান আলাদা ঘটনায় জাপানি বিমানের ওপর রেডার লক করে। উল্টো জাপানের বিরুদ্ধে অভিযোগ করেছে চীন। এমনকি টোকিওতে এই অপপ্রচার অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি। গত মাস থেকে দুদেশের কূটনৈতিক সম্পর্ক ঘিরে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় তা আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। অস্ট্রেলিয়ায় দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক দমকল কর্মী প্রাণ হারিয়েছেন। আগুন নেভানোর সময় একটি গাছ তার উপর পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। সিডনির 200 কিলোমিটার উত্তরে এক ব্যক্তির ওপর গাছ পড়ে যাওয়ার খবর শুনে সেখানে ছুটে যায় জরুরি নিরাপত্তা কর্মীরা। এছাড়াও আরও অনেকে আগুন নেভানোর কাজ করছেন। স্থানীয় সোমবার সকাল থেকে নিউ সাউথ ওয়েলসের প্রায় 50টি আলাদা দাবানলের খবর পাওয়া যায়। এতে অন্তত 16টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে দাবানলের পরিমাণ বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। তারপরেও যদি আমরা দেখি, বাংলাদেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে যতবার সুযোগ দিয়েছে, এই দেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের জন্য ততবার ভালো কিছু করার চেষ্টা করেছে। দেখো, আমরা এখানে দেখেছি একটি বিষয় আলোচনা হয়েছে। তোমাদের ফোল্ডারের মধ্যে এরকম একটি লিফলেট আছে, যেটা হচ্ছে নদী, খাল, বিল ও পরিবেশ রক্ষা। এখানে কম বেশি তোমরা না দেখলেও না জানলেও ছবিতে দেখেছো। তোমরা কি দেখেছো? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন উনি একটি প্রকল্প গ্রহণ করেছিলেন। তখন এ নিয়ে অনেকে অনেক কথা বলেছিল। কি ছিল প্রকল্পটি? খাল খনন প্রকল্প। কিছুই না, খাল কাটো, খাল কাটতে হবে। এই খাল কাটা, এটা তো জানো, তোমরা জানো না? এই বিষয়টা তো জানো। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনায়, ইনশাআল্লাহ দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা এই খাল খননটি কাজ আবার শুরু করব। এটি আলোচনা হয়ে গেছে। এটি যে উপস্থাপন করেছে, এটি আলোচনা হয়ে গেছে। এখন কেন করব? অনেকগুলো কারণ আছে। আমরা কি দেখেছি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন খাল খনন করেছিলেন, খাল খনন করার মাধ্যমে উনি একদিকে যেরকম বন্যাকে নিয়ন্ত্রণ করেছিলেন, আরেকদিকে ঠিক একইভাবে ফসলের সেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিলেন। তার ফলে যেটা হয়েছিল, বাংলাদেশের যেখানে একটি ফসল হতো সেখানে দুটি ফসল হওয়া হলো শুধু পানি সরবরাহ ঠিকভাবে পাওয়ার জন্য, সেচ সুবিধার জন্য। যেখানে দুটি হতো সেখানে 3টি ফসল হওয়া ধরলো শুধু সেচ সুবিধা পাওয়ার জন্য। এই বাংলাদেশ যেখানে দুর্ভিক্ষ হয়েছিল কয়েক বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, সেখানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা হলো, অল্প পরিমাণ হলেও আমরা বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিলাম। প্রিয় ভাই বোনেরা, বললে অনেক বলা যায়, আমি অল্প অল্প কয়েকটি তোমাদের সামনে তুলে ধরতে চাই কেন, কি কারণে। তারপরে যদি আমরা দেখি, আমরা জানি তোমাদের সামনে এটিও আজকে আলোচনা হয়েছে, যখন খুব সম্ভবত এটি মাহদি আমিন ও উপস্থাপন করেছে তোমাদের সামনে, যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে, তোমরা যেমন আছো, তোমাদের থেকে তরুণ যারা আছে, ছেলে মেয়ে তরুণ যারা আছে, সেটি শিক্ষিত হোক, অল্প শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, সব ধরনের মানুষ, শহরে থাকুক, গ্রামে থাকুক, সব ধরনের মানুষ কম বেশি বিভিন্ন রকম কর্মসংস্থানের তাদের সুযোগ সৃষ্টি করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমরা দেখলাম, আজকে যে আমরা রেমিটেন্স নিয়ে গৌরব বোধ করি, আমাদের প্রায় 1.5 কোটির কাছাকাছি মানুষ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে 1 কোটির মতন মানুষ থাকেন। সেখান থেকে তারা কষ্টার্জিত অর্থ দেশে পাঠান, যেটি দিয়ে দেশের মানুষের বহু চাহিদা পূরণ করা হয়। এই যে রেমিটেন্স, এই যে মানুষগুলো সেখানে গিয়েছিল, এই মানুষগুলোর
যাওয়ার উপায় বা ব্যবস্থা তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন। এটা তোমরা জানো। ঠিক সেইটি ধরে আমরা অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছি যে কোথায় কোথায় কোথায়, এবং নিশ্চয়ই তোমরা বাই নাও এটা শুনেছো, মাহাদি আমিন নিশ্চয়ই তোমাদের সামনে বলেছে এই মুহূর্তে 8 থেকে বছরের 10 লক্ষ মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে যাচ্ছে। কিন্তু সরাসরি যুক্ত ছিলাম খামারবাড়িতে। তারেক রহমানের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। নেটফ্লিক্সের $72 বিলিয়ন ওয়ার্নার ব্রাদার্স ও HBO কেনার ঘোষণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, নেটফ্লিক্সের বাজারে একচেটিয়া আধিপত্য রয়েছে। নতুন এই চুক্তি তা আরও বিস্তৃত করবে। চুক্তিটি অনুমোদনে তিনি নিজেও জড়িত থাকবেন বলে জানান ট্রাম্প। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। রোজা, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।